আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক মাঝখানে ৩ দিন আপনারা আমাকে নিয়মিত দেখেননি। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, এই কথাটা বারবার বলতে ভালো লাগে না। আজকে লাস্ট বললাম। আমি চট্টগ্রাম সফরে ছিলাম। চট্টগ্রামে একটি জরুরি কাজে গিয়েছিলাম। চট্টগ্রামের মানুষ আসলে অসাধারণ। এখন অনেকে ক্ষেপে যাবেন, "ভাই আমাদের কথা বলছেন না কেন?" আমি পথ ভুলে গিয়েছিলাম। মানে আমার নতুন ড্রাইভার চট্টগ্রাম ভালো চেনে না। একটা গন্তব্যে যাব। একই ঠিকানা ৩ জায়গায়। সেখানে জুয়েল মেবি আমার এক ভক্ত, তিনি আমাকে চিনতেন। ভিডিওতে দেখেছেন। তিনি আমাকে চিনে ফেলেন। পরবর্তী লোকেশন বলে দেন। যেখানেই ঠেকে যাই সেখানে চট্টগ্রামের মানুষকে দেখি খুব চমৎকার। তবে একটা জিনিস ভালো লাগে নাই। যারা লোকেশন জানে না তারাও লোকেশন বলে দেয়। এই ডান দিক দিয়ে বামে যান, বাম দিক দিয়ে ডানে যান। এভাবে ডানে বামে করতে, করতে মোটামুটি দফা-রফা শেষ। চট্টগ্রামের ভাইয়েরা খুব মিস করছি আপনাদের। আবার আসবো আপনাদের প্রিয় শহরে। আমার খুব ভালো লাগার শহর। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আমার কাছে। ১, ইরান আবারও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে অ্যাটাকের। আর ট্রাম্পকে বলেছে, "তুমি চুপ থাকবা। লাফালাফি করবা না।" পাশাপাশি ইসরায়েলকে পাকিস্তান মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে, হুমকি দিয়েছে সরাসরি। ইসরায়েল বিশ্বে একঘরে হয়ে যাওয়ার পর নতুন করে পরিকল্পনা করছে কিভাবে উঠে আসতে পারে। কিন্তু ইরান খেলছে অসাধারণ খেলা। সেটার নাম হলো মুসলিম মিলিটারিজম। চলুন দর্শক এই খবরগুলো আপনাদের দেব। উম চট্টগ্রামের কথা বলে অনেকে কষ্ট পান না? বগুড়া আসবো? আমি আমার বাড়ি বগুড়া। আচ্ছা, আপনার বগুড়ায়। বগুড়ায় আমি বড় হয়েছি। অনেক সময় কাটছে আমার। বগুড়া, কুষ্টিয়া। ঠিক আছে? বগুড়া আমার মুখস্থ পুরো বগুড়া শহরটা। নাটোর থেকে শুনছেন, নাটোরের কাঁচাগোল্লা খাওয়াবেন একদিন। ওকে ভাই? আপনার চুল কাটার কাটিংটা অনেক সুন্দর হয়েছে। তাই নাকি? নাপিতকে ধন্যবাদ দিতে হবে। একটা খবর দুঃসংবাদ দিয়ে শুরু করি, সেটা হলো ফিলিস্তিনের একজন অবিসংবাদিত নেতা ইসমাইল হানিয়া তার ভাতিজাকে দখলদার বাহিনী বিমান হামলায় হত্যা করেছে। আজকে দেখলাম যে দেশটির ভেতরে যুবকদের মধ্যে এটা নিয়ে ব্যাপক উত্তেজনা। তার জানাজা অনুষ্ঠিত হয়েছে, হাজারো মানুষ উপস্থিত হয়েছে। একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। প্রত্যেকটা যুবক স্বাধীন ফিলিস্তিনের স্বপ্নে উদ্দীপ্ত হয়ে লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সেই জানাজা থেকে। মুসলমানরা মৃত্যুকে ভয় করে না। মুসলমানদের একটাই স্বপ্ন থাকে, ঈমানের সাথে মৃত্যু। শাহাদাতের তামান্না। এটা মনে রাখবেন। আসেন ২ নম্বর খবরে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এবার আমেরিকা এবং ইরান যুদ্ধে তিনি নেপথ্যে বসে অসাধারণ খেলা খেলেছেন। আমি আজকে দুপুর ৩টায় যে লাইভ করেছি সেখানে এই বিষয়গুলো ডিটেইল বলেছি, আপনারা শুনেছেন। যারা না শোনেন নাই তারা শুনবেন যে আসিম মনিরকে হত্যায় ইসরায়েল কি প্ল্যান করেছে, কিভাবে সেটা শেষ পর্যন্ত ভেস্তে যায়। তার পরের আপডেটটা এখন দিব। আমি রিপিট করব না। কিছু তথ্য রিপিট করে আমি পুরোটা বলব। যখন ইসরায়েল দেখল যে আমেরিকাকে ইসরায়েল ব্লক থেকে ক্রমান্বয়ে পাকিস্তান তার কৌশলে বের করে আনে, এই যুদ্ধের বিজয়টা ইরানের পকেটে তুলে দিচ্ছে কে? পাকিস্তান। তখন ইসরায়েলের মোসাদ চিন্তা করল যে তারা আস্তে, আস্তে আমেরিকার ব্লক থেকে ছিটকে পড়ছে, বা এই স্বার্থ মানে ইরানের স্বার্থটাই বিজয়ী হচ্ছে। এই যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে। তখন তারা আসিম মনিরকে হত্যা একটা প্ল্যান করে। এই খবরগুলো রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্র ধরে ইরানের গণমাধ্যম প্রকাশ করেছে। তারা বলছে যে সুইজারল্যান্ডে যেই আমেরিকা ইরানের মধ্যে শান্তি চুক্তির স্বাক্ষরের অনুষ্ঠানটি ছিল, সেখানে আসিফ মনিরকে হত্যায় একটা বড় পরিকল্পনা গ্রহণ করা হয় এবং এই কাজটি মোসাদ যখন দায়িত্ব নিয়ে শুরু করবে, এই তথ্যটি চলে যায় পাকিস্তানের ইন্টেলিজেন্স আইএসআইয়ের কাছে। আইএসআই তার চ্যানেলে মোসাদকে বাবার বার্তা দিয়ে দেয়। মানে তাদের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা সেক্টরের যে চ্যানেলগুলো আছে না,
একে অপরের মধ্যে কিন্তু যোগাযোগ থাকে। ধরেন আইএসআই, মোসাদ, সিআইএ, কেজিবি এরকম প্রত্যেকের সাথে বা এমআইটি তাদের একটা ভেতরে যোগাযোগ কানেকশন থাকে কিন্তু। আবার অনেক সময় প্যারালালি একটা সংস্থা আরেকটা সংস্থাকে সহযোগিতা করে। যেমন বাংলাদেশে বা দক্ষিণ এশিয়াতে মোসাদের সবচেয়ে বড় সহযোগী সংগঠনের নাম হলো ভারতের তো আইএসআই মোসাদকে আবার বার্তা দেয় যে তোমরা যদি আমাদের সেনা প্রধানকে কোন রকম টাচ করো আমরা তোমাদের মানচিত্র থেকে মুছে ফেলবো, সাবধান, আমরা ইরান না। আমাদের সেনা প্রধানকে যদি কোনো রকম বা আমাদের কোনো নেতাকে কোনো রকম টাচ করো তোমাদেরকে আমরা মানচিত্র থেকে মুছে ফেলবো, কোনো শক্তি তোমাদের আটকে রাখতে পারবে না। কারণ ইরান পারমাণবিক অস্ত্রের মালিক না, পাকিস্তানের পারমাণবিক আছে। পাকিস্তানের যে ফাইটার জেট আছে বা পাকিস্তান যুদ্ধ বিমান দিয়ে যে খেলা ভারতকে দেখাইছে এটা ইসরায়েল জানে। আবার ইসরায়েলের প্রতি রাগও আছে, কারণ এই ইসরায়েল প্রকাশ্যে ভারতকে সহযোগিতা করে। কদিন আগে যে যুদ্ধটা হলো বুনিয়ানুল মারসুস বা অপারেশন সিঁদুর, সেখানে প্রকাশ্যে ইসরায়েল ভারতকে সব রকম সহযোগিতা করেছে। আর পাকিস্তানকে সহযোগিতা করেছিল তুরস্ক এবং চীন, এবং রেজাল্ট ভারত হেরে গেছে। কোন রকম ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে সিজফায়ার করে ভারত শেষ রক্ষাটা পেয়েছে পাকিস্তানের হাত থেকে। তো এই সময় আরেকটি খবর পাওয়া গেছে যে রাশিয়ান গোয়েন্দা সংস্থাও ইরানকে, মানে ইরানের যে বাকের গালিবাফ বা আব্বাস আরাকচি সহ যে প্রতিনিধি দলটি সুইজারল্যান্ডে গেছে তাদের উপর হামলার একটা পরিকল্পনা মোসাদের ছিল। শুধু আসিম মনিরকে নয়, এখানে ইরানের ডেলিগেটকেও একটা টার্গেটের পরিকল্পনা ছিল। সেখানে কিছু সূত্র বলছে যে রাশিয়াও এই তথ্যটি ইরানকে জানায়। পাশাপাশি আইএসআই শুধু আসিম মনির নয়, ইরানের ডেলিগেটের নিরাপত্তাও নিশ্চিত করে। এবং সুইজারল্যান্ডে পাকিস্তান যে অ্যাম্বাসি আছে সেখানে তথ্যটি নিশ্চিত করা হয়। পাশাপাশি ইরান পাকিস্তানের মধ্যে এই বিষয়টি নেপথ্যে ব্যাক চ্যানেলে আলোচনা হয় যে মোসাদ ওত পেতে আছে। পরবর্তী সুইজারল্যান্ড সরকারকে এই বিষয়গুলো ইরান বা পাকিস্তানের দূতাবাস থেকে জানানো হয় যে আপনাদের এই বিষয়ে অবগত করছি, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আপনাদের। যদি কোনো কারণে আমাদের কোনো বিশ্ব নেতার আঘাতপ্রাপ্ত হয় এটার মাসুল অনেক হার্ড দিতে হবে আপনাদের। বিষয়টা হলো যে পাকিস্তান তার সেনাপ্রধান না, ইরানের নিরাপত্তার নেপথ্যে কাজ করেছে। অর্থাৎ এখানে বলা যায় যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার একটা বিশাল বিজয় হয়েছে মোসাদের বিরুদ্ধে, কারণ এরা গুপ্ত হত্যা পৃথিবীতে নাম্বার 1 মোসাদ। দেখবেন যে বিভিন্ন দেশে ঢুকে এরা গুপ্ত হত্যা চালায়। তো সেই পরিকল্পনাটাকে ভেস্তে দিয়েছে পাকিস্তান, এবং পাকিস্তান যে বার্তাটি দিয়েছিল যে আমাদের সেনাপ্রধান বা কোনো নেতার উপর আক্রমণ হলে তোমাদেরকে আমরা একেবারে মানচিত্র থেকে মুছে ফেলবো, ঠিক এই ল্যাঙ্গুয়েজটা বলেছে। দর্শক আসেন আমরা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরটি দিতে চাই, আজকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর। ইসরায়েল লেবাননে তার দখলদারিত্ব চালিয়েই যাচ্ছে, কোনোভাবে থামছে না। তো ইরানের পক্ষ থেকে আমেরিকাকে বার্তা দেওয়া হয়েছে যে যদি ইসরায়েল এভাবে লেবাননে তার হামলা অব্যাহত রাখে আমরা শীঘ্রই ইসরায়েলে অ্যাটাক করতে যাচ্ছি। ট্রাম্পকে ইরান এই বার্তাটি দিয়েছে। তোমার জন্য দুটো বার্তা, এক, আমরা ওদের উপর মানে ইসরায়েলের উপর যে অ্যাটাকে যাচ্ছি তোমাকে জানিয়ে যাচ্ছি, কারণ তুমি এই দেশটিকে শান্ত করতে পারছো না বা তুমি তার কন্ট্রোলে আনতে পারছো না, এটি তোমার ব্যর্থতা। বাট যুদ্ধবিরতির বা শান্তি চুক্তির শর্ত অনুযায়ী প্রথম প্রায়োরিটি ছিল যে ইসরায়েল লেবাননে কোনো অ্যাটাক করতে পারবে না, দখলদারিত্ব চালাতে পারবে না, সেখানে অবস্থান করতে পারবে না। এখন পর্যন্ত ইসরায়েল লেবাননে অবস্থান করছে, তার বাহিনী সেখানে অবস্থান করছে, তারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে না এবং উল্টো তারা আক্রমণও চালাচ্ছে। তো আমেরিকাকে ইরান বার্তা দিয়েছে যে আমরা এখন ইসরায়েলে অ্যাটাক করতে যাচ্ছি, যদি ইসরায়েল তার এই দখলদারিত্ব বন্ধ না করে তবে তুমি এই যুদ্ধে আগাতে পারবে না। দুই, আমরা অ্যাটাক করব, তুমি চুপ থাকবা। প্রথম 1 নম্বর, তুমি চুপ থাকবা। যদি তুমি জড়াও তাহলে পুরো গালফে আমরা আবার আগুন চালাবো। তুমি চিন্তা করো,
হয় তুমি তাকে থামাও অথবা তুমি চুপ থাকবা। মানে প্রস্তাবটা হলো এরকম যে আমি ইসরায়েলের সাথে বুঝে নেব, মানে ইরান তাকে বুঝিয়ে দিয়েছে আমেরিকাকে যে খেলাটা হবে ইসরায়েল ভার্সেস ইরান, তুমি আমেরিকা জড়াবা না। ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে এই ব্যাপারে কি বলা হয়েছে জানা যায়নি, তবে ট্রাম্প নেতানিয়াহুকে বলেছে যে ইরান তোমার উপর অ্যাটাক করার পরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে, এবার আমেরিকা তোমাকে বাঁচাতে পারবে না, কারণ আমেরিকা একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে আর সেই চুক্তি তুমি মানছো না। পৃথিবী নেতানিয়াহুর সাথে কিন্তু ট্রাম্পের একটা টেলিফোন আলাপও লিক হয়েছে, আপনারা দেখছেন আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে। সেখানে ট্রাম্প নেতানিয়াহুকে আচ্ছা রকম ধোলাই করছে এবং বলছে তুমি একটা পাগল, তুমি একটা গর্ধব। আবার এমনও বলছে যে তোমাকে পুরো পৃথিবী ঘৃণা করে, শুধু আমি ট্রাম্প তোমার পাশে আছি, ইভেন আমেরিকানরা তোমাকে ঘৃণা করে, তোমার জন্য আমি বিপদে আছি তোমার পক্ষ দাঁড়িয়ে। আবার ট্রাম্প এটিও বলছে যে এই মুহূর্তে তোমার পাশে আমেরিকা ছাড়া বা ডোনাল্ড ট্রাম্প ছাড়া কেউ নেই, তুমি হিসেব করে চিন্তা করো। তো ইরানের এই বার্তাটি ইসরায়েলের কাছে পৌঁছেছে আমেরিকার হাত ধরে। ইসরায়েল তাদের যে কার্স মন্ত্রী ইসরায়েল কার্স, তিনি বলছেন যে তারা ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা মানসিক প্রস্তুতি না, তারা সামরিক প্রস্তুতি নিয়ে বসে আছে। অর্থাৎ গ্রেটার ইসরায়েল স্বপ্নটি বাস্তবায়ন করতে হলে তাকে লড়াইটা করতে হবে। কিন্তু ইসরায়েল চারদিক থেকে দেখছে যে আমেরিকা তার স্বার্থ অনুযায়ী যুদ্ধ থামিয়ে শান্তির পক্ষে হোক বা নিজের স্বার্থ রক্ষায় হোক বা ট্রাম্প তার গদি রক্ষায় হোক ইরানের সাথে সমঝোতা করে বেরিয়ে গেছে। এখন ইরান বলছে যে আমার সামনে দুটো পথ খোলা, এক, আমি সরাসরি ইসরায়েলে সামরিক মানে অ্যাটাক চালাবো, অর্থাৎ আমি আমার দেশ থেকে অ্যাটাক চালাবো। দুই, আমি হিজবুল্লাহকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারে। মানে ইরান কি কি পথ অবলম্বন করতে পারে? এক, তারা সরাসরি ইরান থেকে ওই দেশটিতে অ্যাটাক করতে পারে। দুই, তারা তাদের প্রযুক্তি, ড্রোন, মিসাইল সবকিছু দিয়ে লেবাননকে দিয়ে ওই দেশটিতে অ্যাটাক চালাতে পারে। পাশাপাশি সেখানে সামরিক বাহিনী ঢুকিয়ে দিতে পারে দেশটির ভেতরে। তো এক্ষেত্রে ইসরায়েলের প্রস্তুতি আছে, ইসরায়েল তারা লেবানন এবং পাকিস্তানের সাথে লড়াই করবে সেই মানসিকতা নিয়েও তারা নাকি আছে মাঠে, এরকম শোনা যাচ্ছে। এখন দুটো প্রশ্ন তৈরি হচ্ছে যে আমেরিকা কেন ইসরায়েলকে থামাতে পারছে না, এক। আবার আমেরিকা শেষ পর্যন্ত ইসরায়েল মার খেলে কেন আমেরিকা এগিয়ে আসে। তো সবগুলো ক্ষেত্র মিলিয়ে ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা কিন্তু শেষ হচ্ছে না, এই উত্তেজনা আবারও বাড়ছে এবং আমেরিকার যদি কোনো সবুজ সংকেত ইরান পেয়ে যায়, সবুজ সংকেত কি বুঝতে পারছেন? যদি ডোনাল্ড ট্রাম্প ইরানকে বলে দেয় ওকে তোমার যা খুশি করো, আমি আমেরিকা এই লড়াইতে জড়াবো না, তাহলে খেলা শুরু হবে। কি? ইরান লেবাননে হামলার জন্য ইসরায়েলকে টার্গেট করবে। তবে এবার ইরান একা নয়, ইরান এবার অপ্রকাশ্যে হোক আর যেভাবে হোক আরো কিছু দেশকে সম্পৃক্ত করবে, তার মধ্যে পাকিস্তান। কারণ পাকিস্তানের টার্গেট এখন ইসরায়েল, কারণ তাদের সেনা প্রধান বা প্রধানমন্ত্রীকে হত্যার একটা পরিকল্পনা তাদের মাথায় ছিল। পাশাপাশি আমেরিকা যখন এই লড়াইতে আসবে না ইসরায়েলের পক্ষে, তখন আরো কিছু মধ্যপ্রাচ্যের দেশও ইরানকে সাপোর্ট দিবে, যারা গ্রেটার ইসরায়েলের ভয় আছে। কারণ আজকের যে দুপুর 3টায় ব্রেকিং সংবাদটি দিয়েছি, ইরানের স্পিকার আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনির নির্দেশক্রমে একটি স্টেটমেন্ট দিয়েছেন। ইরান পুরো পৃথিবীকে 57টি মুসলিম দেশকে আহ্বান করেছে একটি ইসলামিক সামরিক জোট করার, অর্থাৎ মুসলিম দেশগুলো নেটোর আদলে একটি সামরিক জোট করবে। একটি দেশ আক্রান্ত হলে সব দেশ একসাথে শত্রুর বিরুদ্ধে লড়াই করবে। এই প্রস্তুতি নিয়ে ইরান কিন্তু একটি জোটের পরিকল্পনা নিয়ে সামনে আসে। ইতিমধ্যে ইরানকে নেপথ্যে অনেক দেশ এই ব্যাপারে সমর্থনও দিচ্ছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? মানেটা দাঁড়াচ্ছে ইরান বসে নেই। যারা আমার ওই ভিডিওটা দেখতে চান দুপুর 3টায়, সেখানে ডিটেল তথ্য আমি দিয়েছি। তো ইরানের এই মুহূর্তে প্রধান টার্গেট হলো মুসলিম বিশ্বের বা আরব দেশগুলোকে নিয়ে একটি সামরিক জোট তৈরি করা, যে জোটটি আমেরিকার বিরুদ্ধে নয় ইসরায়েলের বিরুদ্ধে মূলত প্রস্তুত থাকবে। কারণ এই জোটটি হলে আমেরিকা চুপ হয়ে যাবে। আমেরিকা শক্তের ভক্ত, নরমের জম।
যখনই ইরানের কাছে ধোলাই খেলো, আমেরিকা কিন্তু সিজ ফায়ার করে শান্তি চুক্তি করে চলে গেল, দেখলেন আপনারা। কিন্তু দুর্বল দেশগুলো যারা প্রত্যুত্তর দিতে ভয় পায় বা যে নীরব থাকে, তাদের উপর কি করে, যেমন আফগানে 20 বছর থেকে গেছে, ইরাককে ধ্বংস করে ফেলেছে। তো ইরান এই বিজয়টাকে, তার যে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে বিজয়, এই বিজয়টাকে সেলিব্রেট করতে চায় কিভাবে? তারা দ্রুত একটি সামরিক জোট করতে চায়, মুসলিম সামরিক জোট। কারণ পরাশক্তি হিসেবে আমেরিকার পতন প্রায় অনিবার্য, পতন হয়ে গেছে অর্ধেক, এখন ধাক্কা দিলে তাসের ঘরের মতো পড়ে যাবে। তো এই সময়টা ইরান কাজে লাগাতে চায় খুব দ্রুত, তাই বিশ্বকে আহ্বান জানিয়েছে, আসো আমরা এই কাজটি করি। এখন এই কাজটিতে যদি তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান জড়িয়ে যায়, বাকি মুসলিম দেশগুলো আসবে, চলে আসবে। আর এটি যদি সম্ভব হয়, কারণ এটির বিকল্প নেই, ইসরায়েল কোনোভাবে মুসলিম সামরিক জোট হতে দেবে না। ইসরায়েল দেবে না পৃথিবী উল্টে গেলেও, কিন্তু ইসরায়েলকে ব্যর্থ করতে মুসলিম দেশকে এটা করতে হবে। যদি এটা করতে পারে, আগামী দিনে গ্রেটার ইসরায়েল বাদ দেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন এটা টোকা মারতেও 14 বার চিন্তা করবে। এখন ইরান কি সাকসেস হবে? ইরান কি পারবে মুসলমানদের, বিশ্বাসঘাতক মুসলমানদেরকে এক করে যে সামরিক জোটের পরিকল্পনা করছে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনির স্বপ্ন অনুযায়ী এটি সম্ভব হবে? এটি যদি সম্ভব হয়, আরবের সাথে যদি ইরানের মধ্যে সম্পর্ক তৈরি হয় আর বিরোধ গুচে যায়, তাহলে আরো অনেকগুলো দেশ একটা প্ল্যাটফর্মে আসবে। এটা আমেরিকারও ভয় যে ইসরায়েলকে যদি মুসলিম বিশ্ব এক ঘরে করে ফেলে, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্তিত্ব শেষ। আবার গালফ কান্ট্রিগুলো আমেরিকাকে আর চাচ্ছে না, এরকম ইঙ্গিত মিলছে। আস্তে আস্তে তারাও চাপ দিচ্ছে যে তুমি তো আমাকে নিরাপত্তা দিতে পারো নাই, এখন তুমি চলো, আউট, বিদায় হও। হয়তো জোরে সোরে বলছে না, ধীরে ধীরে বিভিন্ন কাজের মাধ্যমে বলছে, অল্প অল্প করে বলছে। তার মানে এখন একটা সামরিক জোট খুব দ্রুত হওয়ার সুযোগ তৈরি হয়েছে, এবং ইরান যেটি চাইছে এটি যদি সম্ভব হয়, মুসলমানদের বা মুসলমানরা আগামীতে বিশ্ব শাসন করবে। কাগজে লিখে রাখেন। আল্লাহ হাফেজ।